হাই, কেমন আছেন আপনারা? ভালো আছেন আশা করছি। তো আজকে একবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যে গল্পটা ছিল ওই গল্প শেষ পার্ট। তো আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক বা সাবস্ক্রাইব কমেন্ট কিছু করছেন না। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি হয়েছিল 1 বছর আগে গল্পের শেষ পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তারপর মেহেদীকে অনেক রিকোয়েস্ট করার পর ও রাজি হয় আমার বিরুদ্ধে সাক্ষী দিতে এবং তানজিলাকে সব বলে দেয়। এদিকে তানজিলার পাগলামি দেখে মনে মনে আমিও ওকে ভালোবাসতে শুরু করি। রাতে বিছানায় শুধু এপাশ ওপাশ করছিলাম, তখনই তানজিলার ফোন এলো। তানজিলা বলল হ্যালো। আমি বললাম হুম বলো। তানজিলা বলল কালকে ভার্সিটি যাব না। আমি বললাম কেন? তানজিলা বলল কাল তোমাকে নিয়ে পুরো শহরটা ঘুরে দেখতে চাই। আমি বললাম সেটা না হয় কাল দেখা যাবে, কাল ভার্সিটিতে একটু তাড়াতাড়ি এসো। তানজিলা বলল এই তোমার শরীর ঠিক আছে? আমি বললাম হ্যাঁ, কেন? তানজিলা বলল না কিছু না। কথা বলার সুরটা পাল্টে গেছে তাই জিজ্ঞেস করলাম। আর আজকে এত রাতে ফোন দিলাম, রাগ করলে না? আমি বললাম আজ ঘুম ধরেনি তাই। তানজিলা বলল কেন? আমি বললাম কেউ একজন স্বপ্নে এসে ঘুমটা ভেঙে দিয়ে উড়ে গেছে। তানজিলা বলল কে সে? আমি বললাম উপরওয়ালা ব্রেন দিছে ভাবার জন্য, ভাবতে থাকুন, না পারলে কাল সকালে আমি বলে দিব। এখন বাই বলে ফোনটা কেটে দিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রওনা দিলাম। ভার্সিটি পৌঁছে দেখি তানজিলা আগেই এসে বসে আছে। তানজিলা আজ শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে ওকে। নীল শাড়ি, নীল চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, কপালে নীল টিপ, এক কথায় যেন আসমান থেকে পরি নেমে এসেছে। তানজিলা বলল এই যে মিস্টার, এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? জীবনে কখনো কি মেয়ে দেখেন নাই? আমি বললাম হ্যাঁ, কিছু বলেছেন আমায়? তানজিলার ধাক্কা দেওয়ায় আমি যেন কোনো একটা ঘর থেকে বের হয়ে এলাম। তানজিলা বলল লও ঠেলা, কখন থেকে আপনাকে ডেকেই চলেছি, আপনার কোনো হুঁশ নেই। আমি বললাম না মানে আসলে হয়েছে কি? আসলে আমি বলতে চাইছিলাম যে মানে। তানজিলা বলল থাক আর বলতে হবে না, আজকে সারাদিন লাগবে আপনার বলতে। এখন বলেন আমাকে তাড়াতাড়ি কেন আসতে বলেছেন? আমি বললাম তোমাকে কিছু বলার আছে, চলো কোথাও বসে কথা বলি। তানজিলা বলল হুম চলো ওই গাছের নিচে যাই। আমি বললাম না, একটু পর ভার্সিটির সবাই এসে পড়বে, আমি তোমার সাথে একটু একা সময় কাটাতে চাই। তানজিলা বলল হুম বুঝলাম, ওকে চলো। তারপর দুজনে হাঁটতে হাঁটতে একটা পার্কে এলাম। দুজনেই একটা বেঞ্চে বসলাম। তানজিলা বলল হুম এবার বলো কি বলবে। তখন আমি যা বললাম তানজিলা তো শুনে টাসকি খেয়ে গেল। আমি বলতে শুরু করলাম, কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না, তবে না বলেও থাকতে পারছি না। কলেজে প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন আমি তোমার উপরে ক্রাশ খেয়েছি। তারপর তোমার সাথে বন্ধুত্ব, তোমার আমার প্রতি করা পাগলামি, এগুলোর মাঝে যে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। কিন্তু আমি কখনোই চাইনি যে তুমি জানতে পারো আমিও তোমাকে ভালোবাসি, কারণ আমার মতো ছেলের স্বপ্ন দেখা বারণ। আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই, যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে, হয় পুলিশের গুলিতে, না হয় আমার কোনো শত্রুর চাকুর আঘাতে। আর যদি আমাকে পুলিশ ধরতে পারে তাহলে ফাঁসি নিশ্চিত। তাই আমি কখনো চাই না যে আমার এই অনিশ্চিত জীবনে তোমাকে জড়িয়ে তোমার সুন্দর জীবনটা নষ্ট করে দিতে। তাই তোমাকে আমি এটা বলার জন্য এখানে একা ডেকেছি, আমাকে তুমি ভালোবাসো, এটা তোমার চোখেই প্রকাশ পায়। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমার পক্ষে তোমাকে জীবনসঙ্গী করা সম্ভব নয়। ভালো থেকো বলে সেখান থেকে চলে এলাম। নিজের চোখের পানিকে ধরে রাখার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। আমি ডেভিল, পুরো মাফিয়া ওয়ার্ল্ড যার কথায় চলে, সে আমি আজ কান্না করছি, তাও একটা মেয়ের জন্য। লোকে শুনলে হাসবে, কিন্তু আমার প্রশ্ন, মাফিয়া বলে কি তারা মানুষ না? তাদের কি মন থাকে না? তাদের মনে কি কোনো ইমোশন নেই? পাঠক ভাইয়েরা ও বোনেরা, প্রশ্ন আপনাদের জন্য, উত্তরটা দেবেন আশা করি। অন্যদিকে তানজিলা ভাবছে ডেভিল আন্ডারওয়ার্ল্ডের কিং, যাকে আমি সহ্য করতে পারতাম না, যার নাম শুনলে আমার গায়ে কাটা দিয়ে উঠত, যার দেখা পেলে ইনকাউন্টার করার কথা ভাবতাম। আজ সে আমার সামনে, সে আমার বাবার খুনি, অথচ আমি তাকে কেন মারতে পারছি না? কেন আমার এটা ভেবে কষ্ট হচ্ছে যে আমি তাকে নিজের হাতে গ্রেফতার করব? তবে কি আমি অভিনয় করতে গিয়ে সত্যি ওকে ভালোবেসে ফেলেছি? না, আমি কি ভাবছি, আমি ওকে ভালোবাসতে পারি না, ও আমার বাবার খুনি, ওর জন্য শুধু আমার মনে ঘৃণা থাকবে, আর কিছুই না। যত তাড়াতাড়ি সম্ভব ওকে ওর আসল জায়গায় পাঠাতে হবে, আর সেটা হলো জেল। ঘরে শুয়েছিলাম তখন ফোন এলো। ফোনটা রিসিভ করে বললাম আমাকে কেন ফোন করেছেন? অপর পাশ থেকে বলল কাজটা তো তুমি করবে তাই। আমি বললাম আমাকে তো কখনো ফোন করেন না। অপর পাশ
থেকে বলল, তুমি তো আমার সাথে কথা বলতে পছন্দ করো না, তাই বলে কি আমি প্রেম দিব না? আমি বললাম, কাজের কথায় আসেন, ফালতু পেঁচাল আমার ভালো লাগে না। অপর পাশ থেকে বলল, কুল কুল, হতে পারো তুমি ডেভিল, কিন্তু তোমাকে চালাই আমি। আমি তার কথায় কিছুটা হাসলাম। অপর পাশ থেকে বলল, তুমি হাসছো কেন? আমি বললাম, কাজের কথা বলেন। অপর পাশ থেকে বলল, তোমাদের কলেজে একজন আইপিএস অফিসার আছে যে তোমার ব্যাপারে ইনভেস্টিগেশন করছে, কিন্তু সে আন্ডার কভার হওয়ায় আমি তার কোনো ডিটেলস পাইনি। সে মেয়ে নাকি ছেলে তাও জানা নেই। আমি বললাম, সেটা আমি দেখে নিব, আপনি এখন রাখতে পারেন। তারপর ফোন কেটে দিলাম। আর তখনই তানজিলার ফোন এলো। আমি বললাম, হ্যালো। তানজিলা বলল, ওই কুত্তা বান্দর বিলাই, তোরে কখন থেকে ফোন দিতাছি, তোর ফোন ব্যস্ত কেন? কার সাথে এত কথা বলিস হোম? কোন মেয়ের সাথে লাইন মারিস? দেখ, তোকে সোজা সাপটা বলে দিচ্ছি, আমি ছাড়া যদি অন্য কোনো মেয়ের দিকে তাকাস তাহলে তোর চোখ তুলে নিব। তুই শুধু আমার, বুঝলি? আমি বললাম, তোমার বলা শেষ? আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, ছেলে ফ্রেন্ড। তানজিলা বলল, ওহ সরি, আসলে তোমার ফোন তো কখনো ব্যস্ত পাইনি, আজকে ব্যস্ত শুনে মাথাটাই খারাপ হয়ে গেছে, তাই তো উল্টো পাল্টা বকে দিয়েছি। আমি বললাম, ইটস ওকে। তানজিলা বলল, দেখা করতে পারবে? আমি বললাম, এখন? তানজিলা বলল, প্লিজ না করো না। আমি বললাম, ওকে। তারপর তানজিলার সাথে দেখা করতে ওর দেওয়া ঠিকানায় গেলাম। সাথে আমার ব্যাগটা নিয়ে নিলাম, কারণ ব্যাগে বই থাক বা না থাক আমার পিস্তলটা সব সময় থাকে। তানজিলা বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে উত্তর দিবা কিন্তু। আমি বললাম, বলো। তানজিলা বলল, তুমি কি সত্যি আমায় ভালোবাসো? আমি বললাম, কিন্তু তোমায় আমার জীবনের সাথে জড়াতে পারবো না। তানজিলা বলল, চলো আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে আমাদের কেউ চিনবে না, আমরা নতুন করে নিজেদের জীবন শুরু করব। আমার জন্য পারবে না নিজেকে এই পাপের দুনিয়া থেকে সরিয়ে আনতে? তানজিলা যখন কথাগুলো বলছিল আমি ওর চোখে আমার জন্য অফুরন্ত ভালোবাসা দেখেছি, যে ভালোবাসার কোনো বর্ণনা হয় না, তাই রাজি হয়ে গেলাম ওর কথায়। তারপর রাতে ওর হাত ধরে বেরিয়ে পড়লাম অজানা গন্তব্যে। জানি না এ পথের শেষ কোথায়, শুধু জানি ভালোবাসা চাই, আর সেটা আমার পাশেই আছে। রাত প্রায় 12টা, শহর থেকে অনেক দূরে চলে এসেছি। তানজিলার হাত ধরে হাঁটছিলাম, হঠাৎ আমাদের সামনে একটি জিপ এসে থামলো। এত রাতে নির্জন এলাকায় জিপ থাকার কথা না। আমি বোঝার চেষ্টা করছিলাম কে হতে পারে। তখনই জিপ থেকে একজন লোক বের হয়ে এলো। লোকটা রহস্যময় একটা হাসি দিয়ে বলল, কেমন আছো মাফিয়া সম্রাট? আমি বললাম, কে আপনি, আর আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। লোকটা বলল, আমার কথা বুঝতে পারবে না এতটা অবুঝ তুমি নও, কারণ তুমি তো সাধারণ কেউ না, তুমি ডেভিল, যাকে আজ অব্দি যে দেখেছে সেই মরেছে। তাই তুমি এখনো পুলিশের কাছ থেকে পালিয়ে রয়েছো একটা ফেক আইডেন্টিটি নিয়ে। তাই তোমাকে ধরার জন্য আমরা আমাদের সবচেয়ে ইন্টেলিজেন্ট অফিসারকে নিয়োগ করেছি, আর সে আর কেউ নয়, তানজিলা। আমি তার কথায় একদম নির্বাক হয়ে গেলাম। তানজিলা বলল, মিস্টার রেদওয়ান, অবাক হচ্ছ? তুমি জানো আমি কে? আমি সিবিআই ইন্টেলিজেন্টের একজন আন্ডারকভার কপ। আমার আরো একটা পরিচয় আছে, এসআই শিপন আমার বাবা, যাকে তুমি নৃশংসভাবে খুন করেছো। তোমাকে আমি সেদিনই মেরে দিতাম, কিন্তু আমি তোমার মতো ক্রিমিনাল না, তাই আমার হাত আইনের শিকলে বাঁধা আছে। আমি তোমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য তোমাকে আমার ভালোবাসার ফাঁদে ফেলি। আমাকে একটা কাগজ দেখিয়ে বলল, এটা কি জানো? তোমার ইনকাউন্টার অর্ডার, যার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি। নাও ইটস টাইম টু দ্য এন্ড অফ ডেভিলস চ্যাপ্টার। আমি তার কথায় হেসে দিলাম। তানজিলা বলল, তুমি হাসছো কেন? পাগল হয়ে গেলে নাকি? আমি বললাম, আমার সম্পর্কে বেশ ভালোই স্টাডি করে মাঠে নেমেছো, তাহলে এটা কেন ভুলে যাচ্ছ ডেভিলকে ধরা শুধু কঠিন না, অসম্ভব। লোকটা বলল, তোকে ধরতে কে এসেছে? তোকে তো এখানেই ইনকাউন্টার করে দিব। তানজিলা বলল, আহ মিস্টার সুমন, আপনার কাজ শেষ, আপনি এখন আসতে পারেন। তারপর লোকটা চলে গেল। তানজিলা এসে আমার মাথায় বন্দুক তাক করে বলল, ইচ্ছে করছে আমার পিস্তলে যতগুলো গুলি আছে সব তোমার মাথার উপর চালিয়ে দেই, কিন্তু আমি পারছি না। লাইফে অনেক ইনকাউন্টার করেছি, অফিসিয়াল আর আনঅফিসিয়াল। কখনো আমি ভাবিনি জাস্ট ফায়ার করে দিয়েছি। কখনো কোনো ক্রিমিনালকে মারতে গিয়ে আমার হাত কাঁপেনি, কিন্তু আজকে আমার হাত যেন চলতেই চাচ্ছে না। আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসতাম আমার বাবাকে, আর বাবার পর তোমাকে ভালোবেসেছি, কিন্তু যখন জানতে পেরেছি তুমি আমার বাবার খুনি, তখন থেকে তোমাকে মারার জন্য আমি নিজের মনকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমাকে মারতে পারবো না, কিন্তু তোমাকে আপন করে নিতেও পারবো না। চলে যাও এখান থেকে, বিফোর আই চেঞ্জ মাই মাইন্ড। আমি বললাম, খুব ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি। আমার জ্ঞান থেকেই আমি শিখেছি নিজে বাঁচতে হলে অন্যকে মারতে হয়। আমাকে বারণ করার কেউ ছিল না, তবে আজকে আছে। সেই মানুষটা হচ্ছ তুমি। আমি বাঁচতে চাই তোমাকে নিয়ে, বেরিয়ে আসতে চাই অন্ধকার জগৎ থেকে। তানজিলার চোখ বেয়ে পানি পড়ছে। সে আমাকে কিছু বলতে যাবে তার আগেই কেউ একজন পেছন থেকে ওকে শুট করে দেয়। আমি লোকটাকে দেখে অবাক, কারণ সে আর কেউ নয়, মারুফ।
আমার বন্ধু। আমি দৌড়ে গিয়ে তানজিলাকে ধরলাম। আমি বললাম, তুই এমন করলি কেন? মারুফ বলল, কি করব বল, নেশা, পাওয়ারের নেশা। তুই ডেভিল, তোকে মেরে আমি হব নতুন ডেভিল। আমি বললাম, ডেভিলের মতো পোশাক পরলেই কেউ ডেভিল হয়ে যায় না। এই বলে পায়ের বুটে রাখা পিস্তলটা বের করে শুট করে দিলাম। গুলি গিয়ে মারুফের হাতে লাগলো। দ্বিতীয় গুলি করার আগেই কেউ একজন পেছন থেকে আমাকে শুট করে দিল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। আমার নিথর দেহ মাটিতে পড়ে রইল। ওরা চলে গেছে। আমার চোখ বন্ধ হওয়ার আগে আমি আবছা চোখে দেখতে পেলাম মারুফ, ইয়াসিন, রবিন আর রিয়াজ, যাদের আমি আমার ভাই মনে করতাম, তারাই আজ আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আর আমার সামনেই পড়ে আছে তানজিলার মৃতদেহ। আমার চোখ বন্ধ হয়ে গেল। 3 বছর পর ব্রেকিং নিউজ। আজ সকালে বিশিষ্ট ব্যবসায়ী রবিন চৌধুরী, যিনি খুব অল্প বয়সে সফলতার শিখরে পৌঁছেছেন, তার নিজ বাড়িতে তাকে খুন করা হয়েছে। তবে খুনি কে তা এখনো জানা যায়নি। লাশের পাশে একটি ভূতের মাস্ক পাওয়া গেছে, যা হয়তো খুনি নিজেই রেখে গেছে। তবে কি খুনি পুলিশকে ইনডাইরেক্টলি চ্যালেঞ্জ করেছে? এই কেসের সকল তথ্য পেতে সাথেই থাকুন। নিউজ দেখে মারুফের মুখ থেকে অনিচ্ছাকৃতভাবে চলে এলো একটি নাম, আর তা হলো ডেভিল। তখন মারুফের ফোনে একটা কল আসে অচেনা নাম্বার থেকে। মারুফ বলল, হ্যালো। অপর সাইড থেকে বলল, হ্যালো। মারুফ বলল, হ্যাঁ, কে বলছেন? অপর সাইড থেকে বলল, আই এম ব্যাক মাই ফ্রেন্ড, গেট রেডি টু ডাই। 3 বছর পর হঠাৎ ডেভিলের আগমন। ডেভিলকে তো মারুফ ও তার বন্ধুরা মেরে ফেলেছিল, তাহলে ডেভিল কিভাবে ফেরত আসলো? আর এই 3 বছর সে কোথায় ছিল? আর রবিনকে সে কিভাবে মারলো? অনেক কিছুর রহস্য এখনো বাকি, যেটা জানতে হলে সাথে থাকতে হবে। ফিরবো সিজন 2 নিয়ে। আর সিজন 2 পাওয়ার জন্য অবশ্যই 3000 লাইক কমপ্লিট করে দিতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আপনাদেরকে কিছু কথা বলেও শুনে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর লাইকও করবেন, কমেন্টও করবেন।